আমাদের সপ্তমীর প্রথম পর্বের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বের আড্ডায় থাকছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, সাথে সঞ্চালনায় থাকছে প্রসেনজিৎ সাহা। নমস্কার, দেখছেন PB24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি প্রসেনজিৎ। আমরা এই মুহূর্তে দুর্গাপূজার আনন্দে সামিল রয়েছে, কিন্তু অন্যান্য বছর থেকে এই বছরটা একটু ভিন্ন। সেটা আমরা একেবারে গোড়া থেকেই অনুভব করছি, উপলব্ধি করছি। কিন্তু তারপরেও পুজো তো, আনন্দে তো আমাদের মশগুল হতে হবে। তা ঘরে বসেই হোক, সামাজিক দূরত্ব মেনেই হোক, কিংবা নিজেরা নিজেদের মতো করে সতর্ক থেকে উৎসবের আনন্দে গা ভাসাতে হবে। এবং সেই উৎসবে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এমন তিন ভিন্ন ব্যক্তিত্বকে। ভিন্ন এই কারণে বলছি, কারণ উৎসবে সেই অর্থে সরাসরি তারা অন্যভাবে ধরা দেন। তারা রাজনীতিবিদ, কখনো মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, কখনো বিধায়কের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে একজন আছেন যিনি এখনো বর্তমান বিধায়ক, এবং একজন রয়েছেন যিনি সদ্য প্রাক্তন মন্ত্রী হয়েছেন কিন্তু বিধায়কের দায়িত্ব পালন করছেন। আমরা জানার চেষ্টা করব ঠিক তারাও তো আমাদের মতোই। তারা রাজনীতি নিয়ে যুক্ত থাকেন 365 দিন। এই 365 দিন থেকে যদি এই 4টি দিন কিংবা 5টি দিন আলাদা করে দেখার বা খোঁজার চেষ্টা করি, তাদের উত্তরগুলো কি হবে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, বর্তমান বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি, শুভ শারদীয়া জানাই। এখানে যেহেতু আমরা করোনা পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি এবং একজন চিকিৎসকও রয়েছেন পেশাগতভাবে, ঠিক আপনার কাছ থেকে যদি জানার চেষ্টা করি, এই মুহূর্তে শারদ উৎসবটা কিভাবে ধরা দিচ্ছে আমাদের, কতটা সতর্ক থেকে এই উৎসবের আনন্দে গা ভাসাতে পারছি আমরা, কি মনে হয়? নমস্কার। উৎসবের যে পুরো ব্যাপারটা আর কি, এক একজন এক এক রকম ভাবে নেয়। আজকে আমরা যারা আছি, আমরা যারা জীবনের কঠোর বাস্তবের সাথে লড়াই করি, আমাদের মনের মধ্যে একটা কঠোরতা ভাব চলে আসে। সম্ভবত আজ থেকে 30 বছর আগে আমার যা মন ছিল, আজ থেকে 50 বছর আগে আমার যা মন ছিল, আজকে আমি সেই মনটা আমার নাই। ফলে কি হচ্ছে যে ওই দিনের যেভাবে আনন্দ উপভোগ করতাম, আজকের যে আনন্দ উপভোগ করা সেটা হতে পারে অনেক সীমিত, অনেক মার্জিত, এবং সেটাকে একটা সীমাবদ্ধতা থাকবে, দায়িত্ব থাকবে। দায়িত্ব থাকবে সেটা নিজের প্রতি, পরিবারের প্রতি এবং জনগণের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব থাকবে। তো একসাথে এতগুলো দায়িত্ব মাথায় রেখে যদি আমরা কাজ করি, কারণ আমরা উদ্দাম হয়ে যেতে পারি না। আজকে কিন্তু আমি আগে যেটা ভাবতাম সেটা করতে পারবো না, কারণ যেহেতু আমাদের গতিবিধি বিভিন্ন জায়গায় সব মনিটরও করা হয়, দেখা হয়। সেই দিকে বিচার করলে আজকের যে পরিবেশে পুজোটা হচ্ছে, সেই পুজোটাকে ঠিক পুজোর যে রূপ পাবে সেটা আমার কাছে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? প্রথম থেকেই যে পুজোর যে যারা করে, পুজোটা কারা করে? আমরা পুজোয় অংশ নিই, কিন্তু আমাদের এখন যে বারোয়ারি পুজো যেগুলো হয়েছে, বাড়ির পুজো তো খুব সীমিত হয়ে গেছে। আগে যেটা পুরো সম্পূর্ণ বাড়িতে ছিল, পারিবারিক পুজো ছিল, সেটার আকর্ষণটা অনেকটা কমে গেছে এবং পরিবারের মধ্যে সীমাবদ্ধ। ফলে বারোয়ারি পুজো যেগুলো, সেটা বিভিন্ন ক্লাব বা বিভিন্ন ভিত্তিক, এবং এইটার উপরে একটা কম্পিটিশন, সৌন্দর্যের মূর্তির কম্পিটিশন, বাইরের থেকে শিল্পী আসা, কারিগর আসা, কোথাও থেকে শুধু ইলেকট্রিসিটি যারা করবে কানেকশন, সেটা প্যান্ডেল কি করবে, থিম কি করবে। তো এগুলোর মধ্যে দিয়ে বহুদিন আগে থেকে চিন্তা ভাবনা, এটা এক ধরনের লোকরা এগুলো করতো আর কি। সারা ত্রিপুরাতে বলি, শহরের মধ্যে একটা কম্পিটিশন, কত নামি দামির মধ্যে। এর মধ্যে আবার যারা কম বয়সী ছেলে মেয়ে তাদের একরকম, মেয়েরা যেরকম তাদের একরকম, বউরা যারা আছে তাদের দায়িত্ব একরকম, শ্বশুর শাশুড়ি একরকম দায়িত্ব, পরিবারের কর্তা যে তার দায়িত্ব একরকম, সেখানে জামা কাপড় কিনে দেওয়া পরিবারকে, এই বাড়ি থেকে সেই বাড়ি। এই যে একটা ভাবটা সারাক্ষণ ধরে, যে অনেক অনেক বিনিময় এটার মধ্যে আছে। এই বিনিময়ের মধ্যে অংশীদারিত্ব একটা বিরাট আনন্দের ব্যাপার, যে আমি অমুকরে কাপড় দেবো, কাপড় কিনতে যাও, কাপড়ের দোকানে যাও। এখানে কাপড় কিনতে গেলে, বাজার করতে গেলেও রেস্ট্রিকশন, সব জায়গায় এই পাহাড়া আছে, মাস্ক পরে যেতে হবে। আমরা সবাই আমাদের ফেসটা দেখাতে চাই, আমরা আমাদের ফেসটার উপর সব থেকে বেশি গুরুত্ব দিই। সাজ পোশাক থেকে শুরু করে সবকিছু ফেস ওরিয়েন্টেড।
কিন্তু আজকে এমন একটা দিনে আমার মুখটাকে আমাকে ডেকে গোপন করে যেতে হচ্ছে। তো ফলে কি হচ্ছে, আমার যে ভিতরের এক্সপ্রেশন সেটাও ঢাকা পড়ে যাচ্ছে। তো আমাকে যদি সারাক্ষণ মুখ ঢেকে যেতে হয়, সেটাও একটা বিরক্তিকর, কিন্তু এটা ভীষণ এসেনশিয়াল সতর্কতা। কারণ এই নিরাপত্তা, আমার নিরাপত্তার জন্য দেশের আইন, রাজ্যের আইন, কোভিডের লিমিটেশন, এগুলো তো সব কিছু মিলে প্লাস কিছু একটা কম বয়সীর ছেলে মেয়ে, কম বয়সের ছেলে মেয়েদের কাছে এটা বিশাল বড় প্রাপ্তি। এরা অপেক্ষা করে, মহালয়া থেকে শুরু হয় প্রায় 10 দিনের মতো, যদিও প্র্যাকটিক্যাল পুজোটা 4 দিন বা 5 দিন যেটা হয়, কিন্তু আসলে তো পুজো শুরু হয়। ত্রিপুরার বাইরে যারা থাকে, হোস্টেলে যারা থাকে, আমরা যখন হোস্টেলে থাকতাম, কবে পুজোটা আসবে, কবে বাড়ি যাব, এই আগে থেকে টিকিট কাটা। কিন্তু এইবার যারা ছেলে মেয়েরা আছে তারা সেটা ভাবছে আসবো কি আসবো না, এই ফ্লাইটে আসতে গেলে এই আবার রেস্ট্রিকশন। তো প্রতিটি মানুষের মধ্যে যদি এইরকম একটা জীবন এবং আনন্দ নিয়ে যদি একটা আতঙ্কের ভাবে যদি আমাদের এটার মধ্যে যাই, প্লাস কি হচ্ছে, কি মনে হয় মানে এই আতঙ্ক, সতর্কতা বা সচেতনতা, তার মধ্যেও কি উৎসবটা কিছুটা বিলীন হচ্ছে? যে উৎসব মুখরতা, সেটা কি কিছুটা বিলীন হবে এবার? একটা সময় তো থাকবেই, একটা সময় তো থাকবেই। বয়স্করা যারা আছে তারা যথারীতি করবে, কিন্তু কম বয়সী ছেলে মেয়েরা যারা প্রথম 1-2 দিন যদি যায়, পরে তারা কিন্তু তাদের সেই জীবন যৌবন যে টানটা, তাদের মধ্যে যেটা নির্ভীকতা, এটা ভাবটা, এতদিনের প্রতীক্ষা, এটা কিছু পরিবর্তন হয়ে যাবে। আমার মানে আপনার অভিজ্ঞতাগুলো একবার জানতে চাই। মানে প্রথমে বাংলাদেশে শৈশব অবস্থা কাটানো, তারপর বিলোনিয়ায় বেড়ে ওঠা একটু একটু করে, তারপর শহরে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব সহকারে আপনি বেশ অনেকগুলো বছর কাটিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে বছরের এই 4টি দিন, যে বিশেষ 4টি দিন, এখন আর আমাদের রাজ্যে নির্দিষ্ট কোনো ধর্ম, জাতি বা বর্ণের মধ্যে কোনো উৎসব সীমাবদ্ধ থাকে না, সেটা প্রত্যেকের হয়ে গেছে, সার্বজনীন। এই উৎসবের 4টি দিন আপনার কাছে কি রকম ভাবে ধরা দেয়? প্রথম প্রশ্ন হচ্ছে, এবছর যে আমরা সার্বজনীন দুর্গা উৎসবে যাচ্ছি, প্র্যাকটিক্যালি আমাদের আগের যা জীবন আমরা কাটিয়ে এসেছি তার সঙ্গে প্রায় বলা যায় একটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি। প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্ক। ইতিমধ্যে হাজার লক্ষ মানুষ সারা বিশ্বে মিলে এই কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। তারপরে আমাদের ছোট্ট রাজ্য, এখানেও প্রায় 3000 মতো মানুষ মারা গেছেন, এবং প্রত্যেকটি সময় মানুষের মধ্যে একটা প্রচন্ড রকমের 328 সেখানে মারা গেছেন। ছোট্ট রাষ্ট্র হিসেবে পপুলেশন রেশিওতে আমরা কিন্তু অন্য রাজ্য বা অন্য দেশের থেকে কোনো অবস্থায় পিছনে থাকছি না মানে সেদিক থেকে। সুতরাং এটা তো এমন একটা সম্পূর্ণ নতুন একটা আবহ, যেটা দুর্গাপূজার আমাদের যা দেখেছি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, সে আবহাওয়াটা প্রথমত নেই। তো আমি প্রথমত বলেছি, যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এখনো আতঙ্কে যারা আছেন তাদের বলবো, সাহসের সঙ্গে ভর করুন। কোভিডের জন্য যে সমস্ত নিয়ম কানুন মানা হয়েছে, বিধি দেওয়া হয়েছে, সেগুলোকে ঠিক মতন মানে কার্যকরী করুন। সবাই তার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করুন। বাংলাদেশের আমার বয়স বেশি ছিল না, 62 সালেই বাংলাদেশ আমরা ছাড়ি। সে অবস্থায় দেখেছি গ্রামে বাড়ি। তো আমার সেই গ্রামে উত্তর ধর্মপুর, ফেনী মহকুমা, ছাগলনাইয়া থানা, সেরকম পুজো প্রায় ছিল না বললেই চলে। গ্রামের মধ্যে কমিউনিটি পুজো টুজো এইসব ছিল না। ওই যে অনেকটা হচ্ছে যারা প্রভাবশালী লোক, মানে বাড়ির পুজো এই ধরনের 2-3টা গ্রাম মিলে। তো সেখানে হয়তো আমরা যেতাম, মানে তাও সন্ধ্যার পরে তো কোনো ব্যাপার নেই, কারণ সবটাই হচ্ছে ওই বিকালবেলা, দুপুরের পরে মণ্ডপে। তাও সবটা মিললে পরে এই 2টা গ্রাম 3টা গ্রাম মিললে পরে 5টা কি 6টা হতো, এরকম দুর্গ কাঠামো থাকতো। তো এই সারাদিনটাই হইচইয়ের মধ্যে যেত, সেটা একটা ভিন্ন। তখন এই সমস্ত সংকট, আর্থিক যে সমস্ত, এগুলো সেরকম একটা ব্যাপার ছিল না।
তারপরে তো ধরেন বিলোনিয়া, তারপরে আগরতলা, বেশি সময়টাই জীবনের আগরতলাই কাটছে, ছাত্র জীবন থেকে আরম্ভ করে মোটামুটিভাবে অন্যান্য সব কিছুর মধ্যে দিয়ে। এখানে তো একসময় এমন অবস্থায় স্যার কম্পিটিশন, এবং এই এই যে ব্যক্তি বিশেষে দুর্গাপূজা থেকে এখন মানে কমিউনিটি, মানে ক্লাব টাব, এই সমস্ত বিষয়গুলি সামনে এসে গেছে। প্রত্যেকবারে যেমন আনন্দ আছে আবার তিক্ততা আছে, চাঁদার উৎপাত, উপদ্রব, এই সমস্ত সব মিলিয়ে টিলে মানুষকে যেরকম একটা আতঙ্কের মধ্যে থাকতে হতো, কার উপরে কত নোটিশ চাঁদা আসবে সে সমস্ত বিষয়গুলি এগুলি দেখেছি। কিন্তু তার মধ্যে একটা আনন্দ ছিল, আমরা সবাই তার মধ্যে নিজেদের গা ভাসিয়ে দিতাম। ধর্ম টর্ম এরই কোনো খুব একটা বেশি ছিল না। দুর্গাপূজা এমন একটা পুজো যেখানে সব অংশে মানুষ কোনো না কোনোভাবে অংশগ্রহণ করছেন, মুসলমানরাও আসেন, খ্রিস্টানরা আসেন, এই আনন্দের মধ্যে মেতে যান, একসঙ্গে আমরা চলি সব মানুষকে একটা জায়গায় আনার ক্ষেত্রে। কিন্তু এবারকার দুর্গাপুজো তো সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। আপনারা যখন বললেন এই পুজোর ব্যাপারে আপনাদের নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, তো যেটা সুবলবাবু বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে এই পূজা আছে, তার চিকিৎসা আছে, এগুলি নিয়ে নানা প্রশ্ন আছে বিভিন্ন জনের মধ্যে। তবু আমি বলবো আমাদের ডাক্তারবাবুরা, নার্সেরা, প্যারামেডিক্সেরা যে জীবন বাজি রেখে যেভাবে কাজ করছেন, হ্যাঁ, নিশ্চয়ই তাদের আমি প্রথম ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। ঠিক সুবলবাবু, মানে আপনার কাছেও যদি সেই একই অভিজ্ঞতা জানতে চাই, মানে উৎসবটা কিভাবে আপনাদের ধরা দেয়, যেহেতু আপনারা জননেতা কিংবা রাজ্যের নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের অধিকার বা দাবিতে আপনারা প্রায় প্রত্যেকদিন ময়দানে থাকেন, আপনাকে এই রাজ্যের মানুষ দেখেন যে প্রায় প্রতিদিন দূর দূরান্তে ছুটে যাচ্ছেন, তাদের হয়ে কথা বলছেন, ঠিক সেই জায়গায় পুজোটা কি একটা বড় একটা মাইলেজ যোগায় যে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ করা যায়, অনেক বেশি নিজেদের মেলামেশা করার সুযোগটা এনে দেয় এই 4টি দিন, নাকি একেবারেই নিজের মধ্যে নিজের গণ্ডিতে আবদ্ধ থাকেন? আজকের বিষয়ে প্রতিনিয়ত আমরা প্রতিদিন যা বলি সেই আলোচনায় আমি যাব না, কারণ এটা সম্পূর্ণ যেহেতু এটা সার্বজনীন, আমরা দুর্গোৎসবেরটাকেই সার্বজনীন দুর্গোৎসব বলি। অন্য অনেক ধর্মীয় অনেক পুজো থাকে আমাদের, কিন্তু সার্বজনীন বলি না। সার্বজনীন মানে হচ্ছে সব ধর্ম বর্ণ জাতি সবাই মিলেমিশে করে, এটা সবচেয়ে বড় উৎসব বাঙালি। আর ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় পশ্চিমবাংলার পরে দ্বিতীয় রাজ্য যেখানে পুজো নিয়ে এত জাঁকজমক বা এত বড় উৎসব। ছোটবেলা থেকে কিছু কথা বলতে হয়। আমরা যখন খুব ছোট ছিলাম, আমার জন্ম এখানে, যেখানে আমি আছি এখনো, একটু দীর্ঘদিন আমার মা বা আমার মার বাবা কয়েক জেনারেশনই এখানে। আমার বাবা যদিও 52 সালের পর বাংলাদেশ থেকে এসছে, কিন্তু আমরা একটা মানে এখানে দীর্ঘদিনের যোগাযোগ আছে। রাজবাড়ি তৈরি হওয়ার সময় থেকে শুরু করে ওই কাজের সঙ্গে পর্যন্ত যোগাযোগ ছিল। এবং আমার পরিবারেও মানে এই রাজ্যে জনজাতি মেয়েকে বিয়ে টিয়ে করে বেড়াইতে, এবং এরকম একটা পরিবেশ, এটা একটা আত্মিক যোগাযোগ। আমি দীর্ঘ মানে ছোটোবেলা থেকে যেটা দেখেছি, তখন তো আমার এরকম ছিল না, এত জাঁকজমক ছিল না। আমরা 4 ভাই ছিলাম, বাবা এক রকমের একটা কাপড় নিয়ে আসতো, 4 জনের একরকম জামা বানিয়ে দিত। 4 জনের 4টে জামা পরে মানে ফ্যামিলি বেরিয়েছি মা বাবাকে সঙ্গে, তো সবাই রাস্তায় চিনতে পারতো যে একই জামা পরে, একই কাপড়ের 4টে জামা পরে 4 জন যাচ্ছে। একটু বড় হওয়ার পরে সবাই মধ্যে যে একটু আমার সবচেয়ে বড় দাদা একটু বলতো যে না, আমি একটু অন্য ধরনের পোশাক বানাতে চাই, এইবার দুর্গাপুজোতে আমাকে একটা সুযোগ দিতে হবে। যাই হোক, মানে এই যে একটা পরিবর্তন। তারপরে ধীরে ধীরে আমি দীর্ঘ 45 বছর একটা ক্লাবের সঙ্গে জড়িত, আমার পাড়াতে দীর্ঘদিন। এখনো এই ক্লাবে মানে আমার ছোট ভাই সেক্রেটারি, মানে আমরা ফ্যামিলি, আত্মীয় স্বজন অনেকগুলো ফ্যামিলি এখানে থাকাতে, আর দীর্ঘদিন এই সঙ্গে আমিও দীর্ঘ প্রায় 13 বছর এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, লালবাহাদুর ক্লাবের। তো আমরা পঞ্চবটী সর্বজনীন দুর্গোৎসব করতাম, আর এটার সঙ্গে এমনভাবে ইনভলভ হতাম আর কি, যে পুজো আসছে মানে 1 মাস আগে থেকে বাড়িঘর ছেড়ে সব পুজো নিয়ে পড়ে থাকতাম। যাই হোক, তারপরে তো কলেজ জীবন, ছাত্র জীবন, রাজনীতিতে চলে এলাম। বা রাজনীতিতে চলে আসার পরেও ক্লাবের সেই নিজের ক্লাবের একটা যোগাযোগ, সার্বজনীন উৎসব, সেটাকে সেই 4 দিন মোটামুটি একটু রাত্রিবেলা এসে সময় দিতাম।
এবং দিনের বেলাটা আশেপাশে সদরের এই কাছাকাছি রানীবাজার, বিশালগড় বা আগরতলা সৌর উপখণ্ডে বিভিন্ন পুজোতে যেতাম। আমরা সেই সময় অনেকগুলো বাড়িতে বড় পুজো হতো, আমরা এগুলোতে যেতে হতো। এখন তো নিউক্লিয়াসগুলো ছোটো হয়ে গেছে, ছোট নিউক্লিয়াস হয়ে যাওয়াতে বড় বাড়িতে আর সেই রকম, তবু পুজো অনেকেই করে, আমাদের যেতে হয়। এবার যেটা হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে সেটা আবার ফিরে এলো, যে চ্যারিটি বিগেন্স হোম, যে বাড়িতেই বোধহয় আমাদের বেশি সময়, পরিবারদের নিয়ে বেশি সময় কাটিয়ে, কারণ এতে আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগে কয়েকটা রাজ্যে, মহারাষ্ট্র, কেরল, কয়েকটা রাজ্যে কিছু ধর্মীয় উৎসবের যে একটা মিলন হয়েছে, মহামিলন হয়েছে, তাতে ওইখানে করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে গেছে। এখন আমরা এই উৎসবকে উৎসবের মতো মনে করে এখনই দেখছি আগরতলা শহরে মার্কেটগুলোতে মানে হাঁটা যাচ্ছে না। আমি গাড়ি নিয়ে আসছিলাম, কামানচমনি পরে এই জায়গাটা আসতে আমাকে প্রায় 10-12 মিনিট সময় নিল। তো আমি দেখলাম যে এখন এই অবস্থা, মানুষ তো পেছনের দিকে তাকাচ্ছে না, যে মুখে মাস্কটা আছে, ঠিক আছে মাস্কটা আছে, কিন্তু সে ভুলে যাচ্ছে যে এটা মুখে আছে, এটা তো চোখে নিজের মাস্কটা তো নিজে দেখতে পাচ্ছে না। এটা নিয়ে কিন্তু আবার উল্টো সুরও শোনা যায়, মানে সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃত্ব বা দলগুলোকে দোষারোপ করছে যে তারাও তো মিছিল মিটিং করছে, তাহলে আমরা কেন কেনাকাটা করব? সবটা যে একজন একজনকে দায়ী করতে পারি, আমরা যে 100% সচেতন ভাবে সব করছি সেটা নয়। সে বিতর্ক আজকের দিনে আমি অংশগ্রহণ নাই করলাম। এই আলোচনা বিষয়বস্তু যেহেতু সামনে পুজো, আমরা একটা উৎসবের একটা মন তৈরি হোক, উৎসবের একটা পরিবেশ থাকুক, চাকচিক্য থাকবে না, স্বাভাবিক থাকবে না এবার এমন একটা পরিস্থিতি, সবাই ভয় আতঙ্কের মধ্যে আছে। তারপরে অর্থনৈতিকভাবে সেটা মানতেই হবে। ভারতবর্ষে, সারা পৃথিবীতেই আজকে একটা অর্থনীতির একটা খুব দুঃসময়। আর ভারতবর্ষে তো সেই মানে করোনা শুরুর আগে থেকেই বেশ কয়েকটা কোয়ার্টার জিডিপি নিচের দিকে। আর নতুন করে এই আলোচনা আমি যাচ্ছি না, অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে হবে। আরও যেটা আমাদের যেটা মানে দেখছি যে ভবিষ্যৎটা কিভাবে এটা রিকভারি করা যায়, সবাই মিলেমিশে করতে হবে। আমাদের দেশ, আমাদের মানুষ। দিলীপবাবু, একটা বিষয় আপনার কাছ থেকে যদি জানতে চাই, মানে সব সময় আপনি ব্যস্ত থাকতেন, কারণ এমন একটি কাজের সঙ্গে আপনি যুক্ত যেখানে উৎসবটা হচ্ছে মানুষের প্রাণ বাঁচানো, সেটাই হচ্ছে আপনার হয়তো আনন্দ এবং এটাই উদযাপন করেন, এরকম ভাবে হয়তো আপনার দিনগুলো কেটে গেছে। সদ্য আপনি নতুন একটি ভূমিকায়, এখন বিধায়কের ভূমিকায়, যখন পুজো দেখতে যান এবং বিশেষ করে নিজের বিধানসভা কেন্দ্রগুলোতে পুজো দেখতে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বড় বড় ফ্লেক্সে আপনার ছবি লাগানো এবং আপনি শুভেচ্ছা জানাচ্ছেন রাজ্যবাসীকে বা দর্শনার্থীদের, ঠিক এই যে নতুন বিষয়টা, সেটা কিভাবে আপনার কাছে ধরা দেয়? আপনি কিভাবে এটাকে গ্রহণ করছেন? এটা যে সবটা যে আমার নিজের হাতে থাকে এরকম নয়, বা এই যে এগুলো যে আমি করেছি তাও হয় না। অনেক সময় পলিটিক্সে আপনি যখন যাবেন তখন আপনার অনেক শুভানুধ্যায়ী এরকম ব্যাপারটা থাকে, অনেক আছে যারা ফলোয়ার আছে বা ভালো পায়। এটা এখানকার একটা ট্র্যাডিশনের মতো এরকমও আছে, অনেক জায়গায় দেখা যায় শহরের। সেই পুরনো কার্যকারিতার মধ্যে দিয়ে এই জিনিসগুলো আসছে। এটা আমার কাছে খুব একটা মানে গুরুত্বপূর্ণ নয়, হয়তো আমি ব্যক্তিগতভাবে এটা চাইও না, কিন্তু এটা যেটা করা হচ্ছে এটার মধ্যে কিছু মেসেজ আছে। আমার উদ্দেশ্য হচ্ছে ওই মেসেজটা দেওয়া। কোভিড-19কে কেন্দ্র করে যে ব্যাপারটা, ওটাতেই আমি মূলত রাজি হয়েছি। তা আপনি দেখবেন সবগুলো ওই মেসেজটাই আছে। এর আগে ধরুন কোনোদিন এটা ছিল না। এই গেল একটা পার্ট। ডাক্তারি যখন আমরা করেছি, আমাদের কিন্তু ডাক্তারিতে কোনো ছুটি পাই না আমরা। পুজোর সময়টা কি হয়, অনেক কর্মচারী আছে যারা 10 দিনে ছুটি পেয়ে যায়, আগে যেটা পেত। এবারে তো ছুটিটা কমেছে, কারণ দীর্ঘদিন ধরে ছুটির মধ্যে দিয়ে যাচ্ছে, 50-30% ওয়ার্ক এরকম চলেছে। পড়াশোনা ভীষণভাবে বিঘ্ন হয়েছে। আমরা ম্যাক্সিমাম আমরা 6 দিন, পারলে 4 দিন নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করে হাসপাতালে আমরা 6 দিন থেকে 8 দিন নিতাম, যে ফার্স্ট হাফ একটা গ্রুপ করতো, সেকেন্ড হাফ আর একটা গ্রুপ করবে। ফলে পুজোর সময় তো আমাদের ডিউটি আরো বেশি হয়ে যেত, মানে থাকতেই হতো স্ট্যান্ড বাই। কিন্তু এটা কখনো মনে আসেনি যে অন্যরা আনন্দ করছে, আমরা মানে ওই আনন্দ আর পুজোর ব্যাপারটা আসেই না। আপনি যখন একটা মানুষের একদম সমস্যার মুখোমুখি, বিপদের মুখোমুখি, একজন অ্যাক্সিডেন্ট হয়ে আসলো, বা আমি যে গাইনোকোলজিস্ট, একটা ডেলিভারি হবে,
তখন মাথার মধ্যে আর কিছুই থাকে না, ফুল কনসেন্ট্রেশন থাকে এখানটার মধ্যে, কারণ এখানে আর একটা ঘটনা ঘটছে যেটা। তবে এগুলো ওই প্রফেশনটা প্লাস হচ্ছে মানে ডাক্তার হিসাবে প্রফেশনটা তো দীর্ঘ একটা প্রফেশন, তারপর পলিটিক্সের প্রফেশন। তো কিছুটা আমার যা ধারণা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছুটার মধ্যে একটা শুষ্ক মনোভাব বোধহয় নিয়ে চলে আসে, সব কটার মধ্যে অ্যানালিসিস, সব কটার মধ্যে এটা আমি এটা করবো কিনা, ওইভাবে করলে আবার এই তোমরা একবার বলে দেবে কিনা। যেমন আমি এখন মাস্ক পরে নিয়ে আছে, যে তোমরা যখন আছো সেই জন্য আমি জানি যে এই অনুষ্ঠান নিয়ে অন্তত বলবে না যে আমরা মাস্ক ছাড়া বসে আছি, তোমরা কম্পেল করেছো না, এটা তো আমরা একেবারে করেছো বলে, কিন্তু অন্য সময় কিন্তু আমাকে এই সময় কিন্তু একটু ভয়ে ভয়ে থাকতে হবে। কেন ভয়ে ভয়ে থাকতে হবে? এই প্রোগ্রামটা যখন আমার মেয়ে দেখছে, আমার স্ত্রী যখন দেখছে, বাড়িতে গেলে কিন্তু আমার একটু উত্তর দিতে হবে। তো এই যে ব্যাপারটা, এটা একটা ভালোবাসা বা নিজেদের পরিবারের যেটা, ওইটা যেমন এটার একটা পার্ট, তেমনি আমিও চেষ্টা করবো মেনটেন করা যায় কিনা। তো ফলে কি হচ্ছে, আমাদের এখন দায়িত্বটা এমন একটা জায়গায় হয়ে গেছে এবং এক্সপেকটেশন বিভিন্ন লেভেল থেকে অনেক বেশি হয়ে গেছে। তবে এরপরে আমি যে মেসেজটা, যেহেতু আমি একজন চিকিৎসক হিসাবে আমি দিতে চাই আর কি, এই পুজো শেষ হওয়ার পরে বা আনন্দ উৎসব শেষ হওয়ার পরে সব থেকে বেশি বিপদের সম্মুখীন হবে স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা, নার্সরা এবং প্যারামেডিক্স, প্লাস যারা পুলিশ থেকে শুরু করে যারা ভিড়ভাট্টা সব সামলাবেন। কারণ এখন পর্যন্ত ভারতবর্ষে 450 ডাক্তার কিন্তু মারা গেছে। এবং গতকালকেই আপনারা দেখেছেন, একটা নিউজ করেছেন, শ্রেয়শ্রী বলে একটি মেয়ে নীলরতন থেকে পাশ করেছিল, সে পোস্ট গ্রাজুয়েট করছিল ওড়িশাতে, 29 ইয়ার্স ওল্ড মেয়েটা পিজি করছিল আর কি, সেও কিন্তু কোভিডে কালকে মারা গেছে। তো এইভাবে যে অনেক যেটা আমরা ওই যে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স বা যোদ্ধা যাই বলেন, এটা যদি যোদ্ধা নাও বলেন, তাদেরকে এই কাজটা করতে হবে, ডাক্তারদের করবে। ওখান থেকে যেমন বর্ডারে যোদ্ধাদের পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই, তেমনি ডাক্তার নার্সদেরও পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এটা তার ডিউটির পার্ট, তার প্রফেশনের পার্ট। ভয় আছে, তার ভয় আছে, তার পরিবারের লোকেরা ভয় আছে, তার দিকে তো তাকিয়ে আছে, সবটাই আছে, ডিউটি করতে হবে। তবে যতটুকু আমি আবেদন করব সবার কাছে, একটা বছর আমরা যদি আনন্দ নাও করি আর কি, তাতে কিন্তু কিছু যায় আসে না, জীবন শেষ হয়ে যায় না। কারণ জীবনটা যদি থাকে, তাহলে এখানে দিলীপবাবু একটা বিষয় থাকে যে আনন্দ মানেই তো ভিড় করতে হবে এমন নয়। আমি আমার ঘরে, আমি আমার প্রিয়জনদের নিয়ে আমার মতো করেও তো আনন্দ করতে পারবো। এটা হচ্ছে যে ম্যাচুরিটি বা বয়স বা তার অ্যানালিসিসের উপর। আজকে আমি যদি এই বছরটা যেমন এরকম একটা, যদি আমি 18 বছর 22 বছরের একটা ছেলে বা 19 বছরের একটা ছেলে মেয়েকে, কলেজে পড়া একটা ছেলে মেয়েকে, 12 ক্লাসে পড়া একটা ছেলে মেয়েকে, একটা 10টা জামা কাপড় কিনেছে একটা ছেলেকে বা একটা মেয়েকে, এই যে গ্রুপের তাদের যে ইচ্ছাটা থাকে, সেটা হচ্ছে আমাকে দেখুক, আমি দেখাই, এই ভাবটা। আপনি দীর্ঘ বছর ক্লাব করেছেন, সংগঠন বা আপনি সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন, এটা রাজ্যের মানুষ জানেন বা আমরাও দেখেছি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দিলীপবাবু বলার চেষ্টা করছেন, যে একটা দায়িত্বে যখন আসা হয় বা একটি পদে যখন বসতে হয়, তখন বেশ কিছু নিয়ম নির্দেশিকা মেনে চলতে হয়, যেটা আপনাদের হাতে থাকে না। কিন্তু তারপরেও আপনাদেরও তো একটি পরিবার আছে, আপনিও তো বাবা। ঠিক সেই জায়গায় মেয়ের প্রতি যে কর্তব্য এই উৎসবের দিনে, সেটা কতটা পালন করতে পারেন আপনি? ডাক্তারবাবুর ভাষায় বলতে হয়, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা কতটা প্রিভেন্টিভ মেজার নিতে পারবো, সেটা আমি রোগ হলে ডাক্তারবাবু চিকিৎসা করবেন, রোগটা যদি না হয় সেটাই তো মঙ্গল না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেন্টিভ মেজারটা নিতে হবে, মানে ভিড় এড়ানো, যা করা। এখন আমার একটু কৈশোরের কথা বলতে হয়। আমার এটা নিত্য ছিল, ক্লাবে যখন পুজো আসতো ছুটে যেতাম কলকাতা, পশ্চিমবাংলায় নবদ্বীপ, চন্দননগর বা পাথরিয়াঘাটা, কোথাও ভালো আলোকসজ্জার, কোথা থেকে প্যান্ডেল নিয়ে আসবো নবদ্বীপে থেকে। নবদ্বীপে গিয়ে একবার আমি ফ্লাডে পড়ে গেছি, বন্যা কি, যে আমাদের প্যান্ডেল দেবে তার ঘর পুরো ডুবে আছে। নবদ্বীপে প্রচন্ড বন্যা হয়, আর আমি ওই সময় একটু দেরিতে বৃষ্টিটা হয়েছিল, বন্যা হয়েছে।
অনেক স্মৃতি আছে। আমার সারা বছর অনেকবার যেতে হতো, মানে এত বেশি জড়িয়েছিলাম এলাকার সংস্থা ক্লাবের সঙ্গে। যেমন খেলার প্রসঙ্গ, আমাদের ক্লাবটা খেলতো এই পশ্চিমবাংলায় বহু ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টের তো একেবারে মানে সেই থেকে উত্তরপাড়া, কোন্নগর থেকে শুরু করে রিসরা, এইসব এলাকায় আমরা বাইসাইকেল দিয়ে পর্যন্ত ঘুরেছি প্লেয়ার কালেকশন করার জন্য। তো পুজো এলে একটা মাস বাইরে বাইরে কাটতো। এগুলো এখন আজকে স্মৃতিচারণা করছি। এই ফাঁকে 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 ছাত্র যুব রাজনীতির ফাঁকে ফাঁকে ক্লাবের সঙ্গে একটা জড়িয়েছিলাম, খুব আনন্দ হতো। এখন পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে। পরিবেশ পরিস্থিতি এখন একটা হাতের মুঠোতে সারা পৃথিবীটা থাকে। অনেকে ঘরে বসে আমরা সময় কেটে যায়, এনজয় করছি। এমন সকালে ঘুমতে উঠে চোখ খুলেই কেউ বলে যে আমি ঠাকুরের নাম নেই, কেউ এখন কমন ঘুম খুলে চোখ খুলে হাতটা খুঁজ করছে। কি খুঁজ করছে? ওই মোবাইলটাতে সময়টা দেখলো আর ঘড়ির দিকে তাকায় না, মোবাইলটা দেখে। মানে প্রথম দিনটা শুরু হয় হাত দিয়ে অন্ধকারে হোক, বালিশের পাশে খুঁজাখুঁজি করে মোবাইলটা দেখে। সুতরাং চেঞ্জ হয়েছে। এটাকে কালের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা কতটা চলতে পেরেছি। আমাদের বড় দেশ, আমরা এটা অস্বীকার করার উপায় নেই। এত জাতি, এত ধর্ম, এত বর্ণ, এত ভাষাভাষী মানুষ, তার মধ্যে সবার সংস্কৃতি, সবার ধর্ম, সবার ভাষা সব কিছু রক্ষা করে আমাদের মতো ছোট রাজ্যে এই সার্বজনীন দুর্গোৎসবটা আমাদের কাছে একটা বিরাট, মানে এর সঙ্গে অর্থনীতিও জড়িয়েছিল। মানে বড় উৎসব এলে একটা ছোট দোকানদার থেকে টংওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, মানে এক মাসের উৎসবের মাসে যে রোজগারটা করবে, এটা একটা বড় বোনাস। এই যে একটা ব্যাপার সব কিছুর সঙ্গে আর কি, আমরা এই উৎসবটাকে এই বছর সেইভাবে ইচ্ছে থাকলেও পালন করতে পারছি না। এটা অবশ্য স্বীকার করে নিয়েই আমাদের যেতে হবে। আমরা আমি রাজনীতি করার কারণে, রাজনীতিটা এটা ভিন্ন ভিন্ন ক্ষেত্র বলা যাবে না, এটা আমাদের জীবন, আমাদের আত্মা, আমাদের সব কিছু হয়ে গেছে। আমি এটা মনে করি না যে বাধ্যবাধকতা থাকতে পারে, থাকলেও উৎসবটা ধর্ম মানুষকে ভালো কাজ করতে সাহায্য করে। ধর্ম যদি আমার মধ্যে যদি পাপ বোধ থাকে, আমি তাহলে মনে করব এটা করলে পাপ হয় আর ওইটা করলে পুণ্য হয়, তাহলে আমি পুণ্যটা করবো, ভালো কাজ করব। আর আমি যদি নাস্তিক হয়ে যাই, আমার আর পাপ পুণ্য বোধ থাকবে না, তাহলে আমি যে কোনো কাজও করতে পারি, ঠিক আছে, মানুষের ক্ষতি করতে পারি, রাজনীতির প্রয়োজনে পুকুরে বিষ ঢেলে দিতে পারি, অনেক খারাপ কাজ করতে পারি। কিন্তু আমি কোনো ধর্মপ্রাণ মানুষ খুব বেশি খারাপ হতে পারে না। আমি এটা বলছি না, আজকে 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 কিন্তু স্বীকার করছে। আজকে আমেরিকাতে 73টা মানে আয়ুর্বেদিক সেন্টার হয়েছে, 4টে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হয়েছে। একটা 4500 বছরের ভারতবর্ষের যে মানে ইন্ডিয়ান উইজডম, সেটাকে আমরা স্বীকার করিনি। আমরা সবাই আমেরিকান বা ইউরোপিয়ান, আমেরিকান সায়েন্স, ওয়েস্টার্ন সায়েন্স যতক্ষণ না স্বীকৃতি দিচ্ছে ততক্ষণ আমরা মেনে নিইনি। আমাদের দেশে থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু, আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের যে উইজডম, এগুলোকে আমরা চেপে রেখেছি। আমি এটাকে মনে সেই দেশীয় সংস্কৃতির জায়গা থেকে যদি বলি, মানে সুবল ভৌমিক নিজের পরিবার নিয়ে পুজো দেখতে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাবার খেয়েছে, সেটা মনে পড়ে কখনো? হ্যাঁ, পরিবার নিয়ে তো নিশ্চয়ই বেরোতে হয়, বেরোই। এবং অ্যাকচুয়ালি এটা বেশি সময় আমাদের খুব বেশি সময় পরিবারকে দেওয়া যায় না। আর এখন ছেলে মেয়েরা, তাদেরও একটা অ্যাসোসিয়েশন হয়ে যায়, কলেজে পড়লে, স্কুলে পড়লে তারা একটা অ্যাসোসিয়েশন হয়ে যায়, তারা তাদের অ্যাসোসিয়েশনের মধ্যে একটু সময় কাটায়। পরিবার নিয়ে তার মধ্যে আমাদের সময় দিতে হয়। তো আমি যেটা বলি, যে আমাকে অনেকে বলে যা এরকম আপনি সারা বছর আপনারা যারা রাজনীতি করেন তো ঘরে সমস্যা হয় না। তা আমি অনেক সময় বলি, যোগ করে বলি আর কি, যে না, সমস্যা হয় না। বাড়িতে ঝগড়াঝাটি হয় না বিশেষের সঙ্গে? আমি বললাম না, হয় না। কেন হয় না? আমি বললাম, যখন একজন বক্তা হয় আরেকজন শ্রোতা হয়ে যায়, দুজন একসঙ্গে বক্তা না হলেই ঝগড়া হয় না। পৃথিবীতে সব ঝগড়া আপনি অ্যাভয়েড করতে পারবেন না, একজন যখন বক্তা থাকে আরেকজন শ্রোতা হয়ে যেতে হবে। তো আমি শ্রোতা হয়ে যাই আর কি, আমি বক্তা
তখন আর থাকি না। দিলীপ বাবু, আপনার অভিজ্ঞতাটা কি? মানে সদ্য রাজনীতিতে বিধায়ক হিসেবে আপনাকে পাচ্ছেন রাজ্যের মানুষ, কিন্তু তার আগেও তো ঠিক পরিবার থেকে কিছুটা দূরেই কাটাতে হতো, বা পরিবারের জায়গায়, কিন্তু আপনি আপনার কাজে একেবারে ঠিক থাকতে হতো। ঠিক সেই জায়গায় কখনো অভিযুক্ত হতে হয়নি যে পুজোর 4টি দিনও আপনি সময় দিচ্ছেন না পরিবারকে? না, সেরকম বলতে গেলে আমি যদি আমার ছোটবেলা ধরে আসি, তো আমি প্রায় পরিবারের মধ্যে ছিলামই না। তো ফলে আমার মাইন্ডসেটে, যেমন আমার যে জায়গায় আমার জন্ম হয়েছে, যেখানে পূর্ব পাকিস্তানে, বদল যেটা বলেছেন 62 সালে, আমি এটা 64 সালে ওরকম আমি এসেছি আর কি। আমাদের যে জায়গায় গ্রামটা ছিল খুব সীমিত আর কি, চারদিকে মুসলিম ছিল। জমিদার বাড়ি ছিল আমাদের ইয়ে থেকে হয়তো 3-4 মাইল দূরে, সেখানে একটা দুর্গাপূজা হতো। আমরা মূলত মানে মনসা পুজো তো আমাদের সপ্তাহে, কারণ আমরা জলের মধ্যেই বাস করতাম। জলের মধ্যে বাস করতাম মানে কি, গ্রামের চারদিকে জলই থাকতো, বছরে প্রায় 6 থেকে 7 মাস জল থাকতো। স্কুলে যেতে হতো নৌকা করে, বাজারে হাটে সব নৌকো করে। ফলে আমাদের এখানে মনসা পূজা, তারপরে এই লক্ষ্মী পূজা, নারায়ণ পূজা, শিব পূজা, এইগুলোর মধ্যে ছিল আমাদের সীমাবদ্ধ। কোন এলাকাটা? হ্যাঁ, কোন এলাকা? এটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্টের সুনামগঞ্জ সাব ডিভিশন, এবং আরো নিচের দিকে নামলে পরে জগন্নাথপুর, নারায়ণগঞ্জের কাছাকাছি ওই দিকটা আর কি। অনেক ভীষণ আমাদের জল হতো। তো আমার গ্রামের স্কুল ছিল পাঠশালা মতো 4 পর্যন্ত। এই 4 পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। তারপর 5-এ আরেক গ্রামে অন্যদের বাড়িতে থাকা, 6-এ চলে গেলাম হবিগঞ্জে, সেখান থেকে চলে আসলাম ইন্ডিয়াতে। এইরকম করতে করতে ডাইরেক্টলি সেটা হচ্ছে পরিবারের ছেলেকে দাঁড়াতে হবে নিজের পায়ে, সেই কারণে মা বাবা পরিবারের ছেলেকে দূরে পাঠাচ্ছে না। ব্যাপারটা এরকম বলছি না, আমি বলছি ওই যে দিনগুলো আমার, একটা ছেলে যখন তার প্রথম থেকে মা বাবার সাথে থেকে থেকে তার যে মাইন্ডসেটটা হয়, অ্যাটাচমেন্ট যেটা মানে তৈরি হয়, আমি বলবো আমার সেই অ্যাটাচমেন্টটা আমার প্রথম থেকে মানে প্রায় ডাক্তারি পাস করা পর্যন্ত আমি প্রায় বাইরে ফ্যামিলি থেকে আলাদা। তো পারিবারিক যে সুখ শান্তি, একসাথে থাকা, দৌড়াদৌড়ি করা, ভাই বোনের, খুব কম সময়ে আমি সেটা এনজয় করেছি। ফলে আমার ভিতরে একটা এটা কি বলবো, এটা মানে ডিট্যাচমেন্টের একটা ভাব আমার প্রথম থেকে আছে। কিন্তু যেহেতু এটা ডিট্যাচমেন্টের ভাব আছে, যখনই অ্যাটাচমেন্টের পরিবেশ যখন আসে, তখন আমি সেটাকে এনজয় করি। যখন আমরা ডাকছি পাইছি তো আপনার, আমি যেটা এই জন্য আমার অ্যাটাচমেন্টের ভাবটা আমার দিলীপ দাস আমাদের ক্লাবের সঙ্গে জড়ায় ছিল। দিলীপ দাসের একটা পরিচয় যে সজ্জন ব্যক্তি, ভদ্র এবং নম্র, খুব সুজন মানুষ, যখন যার বিপদে বা প্রয়োজনে ডাকা হয় পাওয়া যায়। এই দিলীপ দাস এতটা নিঃসঙ্গ কি করে হতে পারে? সঙ্গ আর নিঃসঙ্গটা কিন্তু এটা এমন না যে ফিজিক্যাল ডিসটেন্স, মানসিক ভাবে যেটা বলছেন। আমার মানসিক অ্যাটাচমেন্ট তো আছেই, এবং সেটা আরো বেশি অ্যাটাচমেন্ট হয়েছে যেহেতু আমি অনেকটা সময় আলাদা থেকেছি বলে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে এসেছে। ওই নিটটারও আমি বেশি ফিল করেছি। তো একটা পীড়া আছে, হ্যাঁ, এটা ফিল আছে মানুষের কাছে থাকা। ওই গ্যাপটা এখন পূরণ করে দিতে, এখন রিকভারি করে নিতেছে আমার পরিবার এবং আমার নিজের দিক থেকে। আমি এইবার বলবো যে আমরা লাকি আরেক দিক দিয়ে, যে এইবার আমরা চেষ্টা করব যে কে কত কার বাড়িতে বেশি থাকতে পারে, এই জায়গাটা যদি আমরা আনি, তাইলে হয়তো আরেক দিক দিয়ে কিন্তু পুজোটাকে আমরা খুব ভালো এনজয় করতাম। আজকে এই বাড়িতে খেলাম, কার বাড়িতে হলে বাইরে যাতে কম গিয়ে, কিন্তু চেষ্টা করবো বাইরে না যেতে। এবং আমি এটা বলবো, ডাক্তার হিসেবে বলবো, মানে প্রতিনিধি হিসেবে বলবো, যে যারা এই প্রোগ্রামটা দেখবেন, আপনারা একবারের জন্য আপনাদের ছেলে মেয়েদের 1টি বছরের জন্য, আমার খুব বিশ্বাস আগামী বছর এই জিনিসটা আসবে না। কারণ যেই অসুস্থ হোক, যারা আমাকে মানে গল্প করেছে, তাদের যে কষ্টের কথা বলেছে, প্রতিদিন আমাকে প্রচুর ফোন মানে আমি অ্যাটেন্ড করি আর কি হাসপাতালে। সেই দুর্বিষহ অবস্থা অন্তত পারিবারিক ক্ষেত্রে সেটা জানার চেষ্টা করবো। বদলবাবু, আপনার ক্ষেত্রেটা কি? মানে আপনি ছোটবেলা থেকে বিলোনিয়ার পর যখন আগরতলায় বেশ কয়েক বছর কাটালেন, তারপর পরিবারকে নিয়ে পুজো দেখার কি সুযোগ হয়েছে, নাকি সেই কঠোর নিয়মাবলীর ঘেরাটোপে আপনাকে পড়তে হয়েছে? ঘেরাটোপা সেরকম কোনো কিছু না। প্রথমত হচ্ছে ক্লাবটা বিষয়ের সঙ্গে আমি কোনোদিন জড়িত হইনি। স্কুল জীবন অনেক ঘটনাবহুল। তারপরে কলেজে যখন আসলাম, তখন বলা যায় রাজনীতির সঙ্গে প্রায় অ্যাটাচড হয়ে যায়, ওইখান থেকে সরাসরি রাজনীতিতে চলে যায়। তাই মানে ওই বলা যায় ইলেকশনে দাঁড়ানো বিধানসভা টোয়ার, এটি 72 সাল থেকেই শুরু হয়েছে। এই সমস্ত বিষয়টি সেগুলি। সুতরাং ওই লাইভ ক্লাব টাব করে টোরে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে
ইচ্ছা অনিচ্ছা জোর করে চাপিয়ে দিয়ে, হ্যাঁ, তবু মানুষ এটা মেনে নিত, এই সমস্ত বিষয় ছিল। এর সঙ্গে আমার কোনোভাবেই যোগ ছিল না। বিশেষ করে আমি বলবো এই সময়টার মধ্যে এটা সবসময় ছিল আনন্দ, সার্বজনীন উৎসব, সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণ। না, শুধু হ্যাঁ, পরিবারের দুর্গাপূজা, বিষয়টা জানতে চাই তাই না? যে পরিবার কিভাবে তো নিশ্চয় 4টি আছে। দিন কাটিয়েছেন। আমি যেমন বলি, প্রায় ধরেন 25 বছরের মতন মন্ত্রিসভাতে ছিল। এই মন্ত্রিসভার সময় পুজোর দিনটা অন্যভাবে দেখতাম। পাওয়ার দপ্তর আমি দেখতাম একটা সময়ের জন্য, একটা টার্মে দেখেছিলাম, কিন্তু দেখলাম সবটাই বরবাদ করে দিচ্ছে পূজার যা প্রোগ্রাম থাকে এই সময়ের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে। কারণ সন্ধ্যা 5টা বা 6টা বাজলে Tension পরে থাকে একটা। 79 হচ্ছে ঠিক না, হ্যাঁ, সেখানে চলে যেতাম যে পাওয়ার অ্যাসিউ করা। তখন আমরা ডেফিসিট পাওয়ারে, বিভিন্ন স্টেট থেকে একটা বলা যায় ভদ্রলোকী চুক্তি, আমাদের দুর্গাপূজা, ওদের ক্রিসমাস, কেউ নববর্ষ, এই সব মিলে তাদের থেকে পাওয়ার আমরা অতিরিক্ত চেয়ে আনতাম। হ্যাঁ, তার নিজের রাজ্যে সেখানে পাওয়ার শর্টেজ ছিল। পূজার দিনগুলি যাতে সবচেয়ে আনন্দমুখর হয়, তাতে দেখা গেছে এই পুজোর দিনগুলি বেশিরভাগ সময়ে এই বিকাল 5টা থেকে রাত্র 12টা পর্যন্ত 79 টিলেই এই 5 বছর কাটিয়ে হয়েছে এই ঠিক পুজোর সময়। সেই সময় বাড়ির অভিযোগটা কি থাকতো? পরিবারের বাড়ির অভিযোগ লোকরা কি থাকতো, ওরা ওদের নিজের ভাবে পুজো যেত, বাড়ির অন্যান্য লোকদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, সব থেকে এইখানে মানে মনোযোগ দেওয়া। এটা কি আপনারা হ্যাঁ। খুব এনজয় করতেন যে আমি পরিবারের কারোর সঙ্গে পুজোতে বেরোচ্ছি না, না বা না, তারা সেটা তারার না। মতো করে তারপরে বেরোচ্ছে? এই ব্যাপারটা কি বাকি আপনারা enjoy সময়টা, করেন? বাকি সময়টা তো আমি বলছি সে দিক থেকে পাওয়ার, আমি বলেই পাওয়ার থেকে সরে এসেছি যে এরকম ভাবে চলে না এই পুজোর যে দিনগুলি, যে আনন্দ। তা না হলে প্রতি বছরে যেমন ধরুন আমার একটা প্রোগ্রাম ছিল, প্রথম হচ্ছে পূজার একদিন অন্তত কনস্টিটিউয়েন্সি যেতে হবে, মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, এই সময় কি আছে, পূজা প্যান্ডেলে আমি যেতাম না, এটা আস্তিক নাস্তিক এসব কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ, মানে বিনিময়, পূজার দিনগুলি খোলা মনে যেতাম, দিনের বেলা হোক, রাত্রি 10টা হোক, 11টা হোক, তাদের আনন্দের সঙ্গে অংশীদার। সবগুলো ক্ষেত্রে তো হ্যাঁ। নির্দেশ পালন করতে হতো, তাহলে পরিবারের ক্ষেত্রে কি না না, একটা দিনও থাকতো? তখন পরিবারকে নিয়ে যেতাম। আচ্ছা, হ্যাঁ, সেই সময়টাই পরিবারকে নিয়ে যেতাম, যেটা বারবার বলছেন। মেয়ে এবং মেয়ের মা তো থাকবেই সঙ্গে, এদের বাদ দিয়ে না। যেমন প্রথম বেরোলাম পূজার একদিনে সিপাহী জলা, বা অনেক সময় আপনার এই যে রুদ্রসাগরে হয়ে চলে যেতাম, মানে নিজের বিলোনিয়া ঠিকানা। হ্যাঁ, তারপরে দিন হয়তো নিজের কনস্টিটিউয়েন্সি বেরোলাম, তারপরে শেষ দিন আবার চলে আসতাম আগরতলা। কারণ এই মেয়ে তো আগরতলার উৎসব, পূজা সম্পর্কে তার একটা উৎসব আছে, এই ভিড় ভাট্টা, এই সমস্ত দশমী বিসর্জন, এগুলো প্রচন্ড। আমি সেগুলিতে খুব একটা বেশি অংশগ্রহণ করার সুযোগ। আচ্ছা, আমরা শুনেছি বাদল বাবু যে ক্লাস 7-এ আপনি চুরি করে এমন একটা দুষ্টুমি করতে গিয়েছিলেন যখন আপনি বাবার হাতে ধরা পড়েছেন এবং বেধড়ক মার খেয়েছিলেন বাবার হাতে। মানে ক্লাস 7-এর বাদল চৌধুরী যখন এই দুষ্টুমিগুলো করছে, ঠিক তার পরবর্তী সময় তার মেয়ে যখন দুষ্টুমিগুলো করে, সেটা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করেন? শুনে, এগুলি তো পারিবারিক ব্যাপার। বাবা দেখেছে এই জিনিসটা ভালো না, শাস্তি দিতে হবে, শাস্তি দিয়েছে। এটা তো ছেলে হিসেবে কোনোদিনই মনে থাকার কথা না, রাখিও না। না, বাবা, আমি এটা আমি দুষ্টুমির দিকটা বলছি আর কি। বাবা তো সবচেয়ে বড় শিক্ষক ছিলেন, মাও শিক্ষক ছিলেন, কিন্তু বাবা এই শিক্ষকতার সব পড়াশোনা থেকে আরম্ভ করে এটা বেশি পালন করতেন। এবং আবার জীবনের প্রথম দিকটা আমি যখন ক্লাস 2-তে পড়ি, বাবা যে স্কুলে মাস্টারি করতেন আমাকে সঙ্গে নিয়ে গেছেন, আমার ভাইও ছিলেন, বোনও ছিলেন, আমরা বাবার সঙ্গে থাকতাম। হ্যাঁ, গ্রামের মধ্যেই, হ্যাঁ, সেই খন্ডল হাই স্কুল, সেখানে মাস্টার ছিলেন। তো সেটা তো বাবার সঙ্গে এইসব প্রতিনিয়ত বাবার শাসন থাকে। এই পড়াশোনা ঠিক মতন না করলে বা একটা কাজ দিল ঠিক মতন করলাম না, ছেলেটি যখন বড় হয়ে একটি দায়িত্ব গ্রহণ করলেন এবং নিজের মেয়েকে পুজোর সময় দিতে পারছেন না, তখন আফসোস হয় না? না, সেই জন্য তো আমি বললাম পূজার 3 দিন কিন্তু আমি মেয়ে এবং মেয়ের মাকে নিয়েই কাটাতাম বেশিরভাগ সময়। এটা তো বাড়িতে, মানে বাড়িতে না, বাড়ির বাইরেও পূজা হয়তো বললাম যে কনস্টিটিউয়েন্সির মধ্যে, সে সময় মেয়ে মা থাকতো, হ্যাঁ, সেখানে যেতাম। শারদ উৎসবের মধ্যে আপনি ছেলেবেলা থেকে বা ছোটবেলা থেকে আগরতলা শহরে দাপিয়ে বড় হয়েছেন, আপনার বেশ কিছু কার্যকলাপ এই শহরের মানুষ জানেন। আপনি যখন রাজনীতি করেছেন নিজের দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, এই ধরনের ঘটনা ছাত্র অবস্থা থেকে
জানেন কেউ কেউ, এবং নিজের ক্লাবকে নিয়ে খেলা পুজো এই বিষয়গুলো, এবং বাদলবাবু বারবার ইঙ্গিত করছেন যারা ক্লাব করেন তারা এই চাঁদা নিয়ে জুলুমবাজি করে, মানে সেই অভিযোগটা যেন আপনাদের গায়ে না পড়ে কখনো, সেই দিকে কতটা সচেতন থাকতেন? না দেখুন, আমি বলছি যে আমরা যারা রাজনীতির সঙ্গে আছি, রাজনৈতিক দল তার একটা অনুশাসন তার এগুলো থাকবেই, এটা তারপরেও তো আমরা মানুষ। আমরা চাই না যে আমাদের মতো একটা রাজ্য, আমরা তো আর দিল্লি না, দিল্লি অনেক দূর আমাদের থেকে, আমাদের রাজ্য, আমরা ছোট্ট রাজ্য। আমি অনেক সময় বলি যে ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট পলিটিক্স, রাজ্যটা ছোট হতে পারে কিন্তু রাজনীতিরা উত্তরপ্রদেশ থেকে বড় হয়ে গেছে। এতটা এই দিকটা দিকে দেখে না দেখো আমরা করতে পারি। আজকে যে কথাটা বাদলদা বললেন, আমরা যদি সবাইকে এটা সবার প্রতি থাকা, এবং আপনারা এই এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ, হ্যাঁ, মানুষ অনেক বেশি, আমার কথা যতজন শুনে তার চেয়ে বেশি কথা আপনারা যারা অ্যাঙ্কারিং করেন আপনারাও মতামত দেন, মানে সেখানে মানুষ একটা ওপেন মাইন্ড নিয়ে, ক্লোজ মাইন্ড নিয়ে কিছু হয় না। এটা আজকে সারা পৃথিবীতে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ইজম মানুষ পরিত্যাগ করেছে, তারা ক্লোজ মাইন্ড নিয়ে করছে। ওপেন মাইন্ড হতে হবে, কারণ বিভিন্ন কারণে আজকে এই আমরা টোটালি একটা পরিবর্তনের দিকে চলছে। যাই হোক, এই বিতর্কে আজকের দিন আমি ঢুকছি না। আমাদের দুর্গোৎসব, এই বছরের দুর্গোৎসব স্পেসিফিক, আমরা কোনোভাবেই যে জায়গাটা থেকে আর যাতে কোনো বিপর্যয়ের দিকে না যায় সেটা মাথায় রেখে বেস্ট ওয়েতে, আজকে ধরুন একটা কমপ্লেক্সের মধ্যে, এখন তো অনেক কমপ্লেক্স হয়ে গেছে, রিয়েল এস্টেটের অনেক যারা ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটে এখন 50টা পরিবার মিলে একটা দুর্গাপুজো করছে, খুব আনন্দের ব্যাপার। 4 দিন ওরা ওখানেই খাওয়া দাওয়া করছে। আমরা দেখতাম কি, আমরা আমাদের বিশেষভাবে নবমী, অষ্টমী, নবমীতে আমরা বাড়ি ঘরেই খেতাম না, ক্লাবে সেখানে খিচুড়ি হোক আর অন্যই হোক সেটাই আমরা খাওয়া দাওয়া করতাম। এবং বিভিন্ন পাড়াতে এটা একটা কালচার হয়ে গিয়েছিল যে সবাই দুপুরে বাড়িতে না খেয়ে পুজো মণ্ডপে গিয়ে আমরা অষ্টমী দিন ভোগ নেব, নবমীর দিন নেব, এইটাতে প্রায় সবাই ইনভলভ হয়ে গিয়েছিলাম। যেটা এবার কোনোভাবেই করা সমুচিত হবে না। এবার আমরা ঘরেই আমরা করব, অনেকটা আমাদের বঞ্চিত হতে হচ্ছে, কিন্তু সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সভ্যতা সংস্কৃতির প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে হবে, এবং সেটা আমরা এবার একটু করব। আমরা রাজ্যবাসী সেটা করবেন আমরা আশা করি, কারণ আমার দায়িত্ব আমার পরিবার, আমি পরিবারের কথা বারবার বলছেন, এটা স্বাভাবিক কারণে পরিবার থেকেই শুরু হয়। পরিবার ছোট্ট একটা নিউক্লিয়াস, তাকে আনন্দ দেওয়া যায়, সেই দিকটার দিকেই যত বেশি পরিবারের উপর আমরা দৃষ্টি দেই বা ওখানেই আনন্দটা সীমাবদ্ধ রাখি, ভালো হবে। অনেকে বলছে রাত্রিকালীন কারফিউ দিয়ে দেন, সরকার বিভিন্ন সারা দেশে ইউনিফর্ম গাইডলাইন হচ্ছে না, কোথাও একটা জিনিস ধরার ছিল, সেটা হচ্ছে এই ছুটি উৎসবের দিনগুলোতে প্রায় প্রত্যেকটা জীবিকার সঙ্গে যারা যুক্ত, পেশার সঙ্গে যুক্ত, তারা অন্তত ছুটি পান। সেই 4টি দিন কি আপনার ইচ্ছে করলেই ছুটি কাটাতে পারেন, যে আমরা আমার যে অনুগামী রয়েছেন, কর্মী রয়েছেন, তাদের সঙ্গে দেখা করব না, সংগঠনের দলের কাজ করব না, সেটা কি আপনার ইচ্ছে করলে পারেন? সংগঠনের দলের কাজ কোনো প্রফর্মা বা, দেখুন আমাদের এখানে, আমরা বিশেষভাবে ভারতবর্ষের মানুষ, আমাদের রাজ্য ছেড়েও বলছি, আমাদের রাজ্যটা দিস ইজ নট সুইজারল্যান্ড যে একটা নোটিশ বোর্ডে একটা নোটিশ করে দিয়ে দেবো আর সবাই এটাকে ফলো করবে। আমাদের ইমোশনালি কানেক্ট করতে হয় মানুষকে, যত ইজমই বলুন না কেন। আর বিশেষ করে আমাদের রাজ্যের মানুষ আর পশ্চিমবাংলার মানুষ, তাদেরকে ইমোশনালি কানেক্ট করতে হয়। সেখানে একটা ইমোশনকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা সেটাকে ফর্মুলার মধ্যে আনতে চাই, আনতে গিয়ে সংঘর্ষ হচ্ছে, কিন্তু যে আমার মতো করে চলতে হবে তোমাকে গ্রামে, আজকেও আমার মতো করে চলতে হবে বলতে পারে, 25 বছরেও বলেছে, তা আমার মতো করে চলবে না তো সবাই। আমাদের একটা আলাদা, এটা বললাম যে আমাদের দেশে একটা নোটিশ, একটা সার্কুলার নোটিশ বোর্ডে টাঙিয়ে দিলে হয় না, সেটা ফলো করে না, মানুষকে ইমোশনালি কানেক্ট করতে হয়। এই করোনা মোকাবেলা করতে গিয়ে আমাদের যদি একটু অ্যাওয়ারনেস এবং ইমোশনালি আমরা কানেক্ট করতে পারতাম, আর একটু বেশি আমরা এটা থেকে রেজাল্ট পেতাম। এই পার্টটা কিন্তু অ্যাবসেন্ট থেকে যায়, প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন থেকেও সেটা আমরা পাইনি, এবারে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি এটা করছি, ঘোষণা দিচ্ছি। এটাকে কার্যকরী করতে গিয়ে যে ইমোশনাল কানেক্ট করা মানুষকে, একদম রুটের মানুষটাকে,
এই ক্ষেত্রে একটা গ্যাপ থেকেই যাচ্ছে। এটা আমরা যারা উপরে থাকি আমরা স্বীকার করি না। এটাকে যদি আমরা স্বীকার করে নেই, আমাদের মতো ছোট্ট রাজ্যে পরিবার ধরে ধরে সব সমস্যা মোকাবেলা করা যায়। অর্থনৈতিক সমস্যা, করোনা সমস্যা, এটা যদি আমার যদি সাবজেক্ট কন্ডিশন এটা করা যাবে না, আমার যদি হিডেন এজেন্ডা থাকে যে আমারটাকেই এক্সিকিউট করতে হবে আমার মতো করে, আর সেটাতেই সবাই সামিল হতে হবে, সেটা প্রেশারাইজ না করে আমাদের ছোট্ট রাজ্যটাকে আমরা যাতে আবার শান্তি স্বর্গে ফিরিয়ে যেতে পারি, আমাদের সেই উৎসবমুখর দিনগুলোতে ফিরে যেতে পারি, হানাহানি, বিদ্বেষ, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি এইগুলো থেকে দূরে নিতে পারি, আমরা একটু উন্নত। আজকের গ্লোবালাইজেশনের যুগে যেভাবে মানুষ দৌড়চ্ছে, মানুষের সেইভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য একটা ক্লোজ মাইন্ড না করে ওপেন মাইন্ড হওয়া দরকার। এটা দিলীপবাবু, এখন আপনি যে পদে রয়েছেন, যে দায়িত্ব পালন করছেন, এখন হয়তো কোনো মণ্ডপে যদি যান, মানে করোনা পরিস্থিতি ভুলে গেলাম, মানে ধরে নিই যে এখন করোনা পরিস্থিতিতে নেই, আমরা কোনো মণ্ডপে গেলে একেবারে সামনের সারিতেই আপনি দাঁড়াবেন, এমন কোনো ঘটনা কি রয়েছে যে ব্যস্ততার জন্য, কাজের চাপে আপনি অষ্টমীর অঞ্জলি প্রদান করতে পারছেন না, তার জন্য খুব মন খারাপ হয়েছিল? না, অঞ্জলি বা এই ব্যাপারটা যে আমি যে সাংঘাতিক সবসময় যে খুব ছিলাম, যখন যেখানে পাই, সেই ছোটবেলা থেকে সরস্বতী থেকে আমি খাওয়া দাওয়া করে অঞ্জলি দিতাম। সরস্বতীর প্রতি, দুর্গার প্রতি যথেষ্ট ভয় এবং ভক্তি রেখে অঞ্জলি দিই, সুযোগ পেলে যেখানে পাবেন সেখানে দেবো। কিন্তু একটা কথা তুমি বারবার বলছিলে যেটা প্রসেনজিৎ, যে বিধায়ক বা ডাক্তার দিলীপ দাস, আমি কোনো সময় ফিল করি না যে ব্যক্তি দিলীপ দাসকে কোনো সময় বিধায়ক বা ডাক্তার দিলীপ দাস ডেকে দিয়েছে, এটা আমি মনে করি না। কারণ ওইটা আমার মনে হয় না যে এটা আমার কাছে বিশাল বড় একটা অলংকার বা অহংকার। আমি আগেও যেমন রাস্তার পাশে বসে, আমার বাড়ির পাশে দোকান আছে, এখানে বসে অনেক সব পরিশ্রমী যারা করে, শ্রমিক তারা বসে এখানে বসে চা খেতাম। আমি আমার কনস্টিটিউয়েন্সে এখানেও সবাইকে, আমার যখন আমার সাথে কর্মী থাকে, যেখানে ইচ্ছা বসি সেখানে রাস্তায় দাঁড়িয়ে খাই। বা পুজোতে যেমন, পুজো আমি খুব মিস করি না কোনো সময়। বাড়ির লোকরা, আমার না যত আগ্রহ, আমার বাড়ির লোকরা যখনই বলে আমি কোনোদিন মিস করি না। আমার কাছে সবসময় মনে হয় ওই যে আনন্দিত মুখগুলো, যেমন আমরা শুধু বলি আনন্দটা এক্সপ্রেশনটা এক একজনের এক এক রকম মতো। আমার কাছে যেমন লিভিং গডটা, আমার কাছে এটা বিশাল বড় আনন্দ। এই যে মা গডেস আছে, তেমনি আবার এই যে মেয়েরা আছে, ছেলেরা আছে, এদের খুশি খুশি মুখটা, অনেকে সাজগুজ করছে, যাচ্ছে, হই হট্টগোল করছে, বরং আমার নেপথ্য থেকে এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই জন্য বলছি লিভিং গড বলছি। ঠিক। বাদলবাবু, আপনি ঢাক বাজিয়েছেন কখনো? ছোটকালে কোনো সময় তো বাজিয়েছি। সেটা কি পুজোকে কেন্দ্র করে, দুর্গাপুজোকে? স্কুলের, বিশেষ করে যখন স্কুলে পড়তাম নিচের ক্লাসে, বাংলাদেশে পূর্ব পাকিস্তানে যখন ছিল, সেই সময় এগুলি থাকতো, সব মিলে হয়তো ডাকা একটা থাকতো। হ্যাঁ, ওই ছাত্ররা একে একে আলাদা আলাদা ভাবে কিছুক্ষণ, হ্যাঁ, বা আমাদের বাড়ির সামনে যেখানে বিলোনিয়া, সেখানে একটা পুজো হয়, সে পুজোর সঙ্গে থাকুক না থাকুক, পাড়ার হিসেবে তো মোটামুটি ভাবে আসা যাওয়া, তাদের সাহায্য করা, উৎসাহিত করা, এগুলি ছিল। এখন কি ইচ্ছে করে ঢাক বাজাতে? এখন তো সেই অবস্থার মধ্যে নেই। এখন যেটা আমি বলার চেষ্টা করছি, পূজার এমন একটা আবহাওয়া, একদিন হচ্ছে এই কোভিড, যে আনন্দটা, না কোভিড থাকলে ঢাক বাজাতে হবে, এবছর ঢাক বাজবে, আমরা শেষের দিকে আসছি। না না, আমি বলতেছি পুজো তো ঢাক ছাড়া হয় না। হ্যাঁ, পুজোর যদি কোনো কিছু আনন্দ থাকে, এক্সপ্রেশন থাকে, ঢাক তার মধ্যে অন্যতম। আপনি চান আর না চান, এটা কোনো না কোনো ভাবে আসে। এটা বাদিয়ে কখনো কি হয়েছে যে এমন কিছু বায়না করেছেন? আমি যেটা বলবো, একটা জিনিস এটা বলবো, পূজা কিন্তু কিছু ডামাগক বা অমুক এসব দিয়ে হয় না। মানুষের পার্টিসিপেশনটা দেখতে হবে। মানুষের মধ্যে একটা বড় অংশের মানুষ পূজার আনন্দে, তাকে অংশগ্রহণ করার জন্য একা তারা পারে না। সরকারের একটা কর্মসূচি থাকতে হয়, অন্তত এই 5টা দিনের জন্য, অন্তত তার খাদ্য নিরাপত্তা, অন্তত তার একটা কাপড়, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, একটা শাড়ি, একটু জামা, এইগুলি তো এখন নেই। কখনো কি এমন হয়েছে যে কিছু একটা বায়না করেছেন, মা বাবা হয়তো দেননি, তার জন্য আপনার রাগ হয়েছে, আপনি বেরোননি পুজো দেখতে? অ্যাকচুয়ালি খুব ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকেই আমরা তো খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার, তো খুব স্ট্রাগল করা পরিবার, স্ট্রাগল করে চলতে হয়েছে। তো
অনেক কিছুই চাহিদা থাকতো, চাহিদা তো আর পূরণ করা সম্ভব হতো না, এবং সেখানে ছোটোখাটো তো একটু মনে কষ্ট থাকতেই পারে। তবে আমি আমার একটা দীর্ঘ সময় আমি মানে ঠিক বাড়িতে ঘুমুইনি, কারণ এটার বোধহয় আরেকটা কারণ হচ্ছে খুব ছোটবেলায় মা অসুস্থ হয়ে গিয়েছিল, বেডরিডেন, আর খুব কম বয়সে মাকে হারিয়েছি। তো ওইটার জন্য হয়তোবা মানে বন্ধুদের নিয়ে আমি এটা এমনকি বছরের পর বছর বন্ধুর বাড়িতে ঘুমিয়েছি, কেউ কল্পনাও করতে পারে না। আগরতলা শহরে আশিসবাবুর বা আমরা 6 জন বন্ধু একটা বড় চৌকিতে ঢুকে যেতাম, বড় চৌকি, মানে এটা কোনো ফ্ল্যাট আর কি, সবটা একটা পাটাতনের মতো, প্যান্ডেল যেমন, এটার মধ্যে সবাই ঢুকে যেতাম। 6-7 বছর ঘুমিয়েছি, ধরেন এইরকম বছর বছর ঘুমিয়েছি, বা আমার পাড়াতে দীর্ঘ সময় কাটিয়েছি। আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতা ছিল আমাদের, মানে একটা খারাপ কাজ করব, একটা গুরুজন দেখবে আমাকে, এখনো আজকেও আমাদের কাজ করছে, এখনো কাজ করি যে আমি 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 এনকারেজ করি যে রাজনীতিতে আসার জন্য। আমার ফ্যামিলি বা মেম্বার বা ছেলেবেলে ভাতিজা টাতিজা যারাই আমি রাজনীতিতে আসতেই কথা বলি, তার একটা সামাজিক দায়বদ্ধতা আসে, তার ভালো মন্দ একটা আসে, মানুষ দেখলে খারাপ পাবে, না হলে হয়তো বাজে আড্ডার দিকে চলে যায়। আমরা কিন্তু সেই দিকটা, আমরা আগরতলা শহরের জন্ম, আগরতলা শহরে বড় হয়েছি ছোট থেকে, রাজনীতিতে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমরা কিন্তু সেটাকে সর্বাগ্রে রেখেছি যে কি বলবে লোক, কি বলবে অভিভাবক, কি বলবে গার্জিয়ান। আর আজকের জেনারেশনে এই জায়গাটা একটা ক্রাইসিস হয়েছে, এই জায়গাটা ক্রাইসিস। এটা আমি আমাদের এখানে হয়তো বা সারা দেশ, সারা ইউনিভার্স সেটা হয়ে গেছে, আমি আর সেটার জন্য আফসোস করে লাভ নেই। আমরা যেন এখনো হঠাৎ করে আমি বুঝতে পারি না যে আমার একটা এজ হয়ে গেছে, আমি রাত্রিবেলা আওয়াজ পেলাম তো বেরিয়ে যাই। অনেক সময় ফ্যামিলি মেম্বার বলে, অনেকে বলে আপু তুমি বেরিয়ে গেছো, আমাকে আমার আর নেচারটা আমি চেঞ্জ করতে পারলাম না। ধরুন দুজনে ঝগড়া করছে, দৌড়ে গিয়ে চোখের সামনে একটা ঝগড়া নিজে ইনভলভ হয়ে ছাড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য। আমরা কিন্তু এই সমাজ দেখেছি, আমরা একটা ছিল, সব ছিল, তারপর রাজনীতি ছিল আমাদের। আমার কলেজ মেট্রার লোক ঝগড়া করেছি, সুভাষিস এখন হাইকোর্ট জাজ হয়ে গেছে, অরিন্দম আমার রুমমেট হাইকোর্ট জাজ হয়ে গেছে, সুভাষিস এসএফআই করতো, আমরা এনএসএ করতাম। এমনও দিন গেছে নিপেন চক্রবর্তীর কাছে ধরে যেতেই হবে, মানে কলেজে ক্লাসমেট ছিলাম, লড়াই অনেক কিছু হয়েছে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়নি এখনো কোথাও। যদি ওই জন্য আমি একটা ইয়েতে গেছি, পাশে গিয়ে একটু 5 মিনিট আলাদা দুজনে কথা না বললে এখনো আমরা বলি যে আমাদের বন্ধুত্ব, সেটা কিন্তু আর্টিফিশিয়াল ছিল না, তখন ছিল প্রাণ ছিল মানুষের মধ্যে। বন্ধুত্ব বলুন, অ্যাসোসিয়েশন বলুন, এ সমাজে আমরা এখন কাউকে আমরা একবেলা বাড়িতে খাওয়াই না, আর আমরা দিনের পর বন্ধুর বাড়িতে রয়েছি, রাত্রে থেকেছি, ওর বোন আমার বোনের মতো, ওর মা আমার মার মতো, আমরা কল্পনা করতে পারি না আজকের সোসাইটিতে, সেটা কল্পনা করতে পারি না। তাহলে এই চেঞ্জটা, এটাকে তো আপনি সেই জায়গাটা যদি কল্পনা করেন, আমার ছোটবেলা আমরা অন্য অভিভাবকরা আমাদেরকে ধরে নিয়ে যেত বা যে কোনো কিছু, এই যে কলেজ জীবনে কত লড়াই সংগ্রাম হয়েছে ছাত্র রাজনীতি। অনেকটা শেষের দিকে চলে এসেছি। আমার সঙ্গে যে 3 জন ছিলেন, 3 জন 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। স্বাভাবিকভাবেই যে কোনো উৎসবের আয়োজন হোক কিংবা যে কোনো আলোচনা হোক, তারা তাদের মতো করে রাজনৈতিক বিষয়টা একেবারে রন্ধ্রে রন্ধ্রে যেহেতু মিশে গেছে, তারা সেটা বলার চেষ্টা করেন। কিন্তু তারপরেও তাদের 3 জনের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে, 3 জনই কন্যা সন্তানের বাবা। ঠিক সেই জায়গায় যেহেতু দেবী শক্তিকে আরাধনার উৎসব শারদ উৎসব, একেবারে শেষ উত্তর তাদের কাছ থেকে এটাই জানতে চাইবো যে শারদ উৎসবে তাদের কি প্রার্থনা থাকবে দেবী দুর্গার কাছে। বদলবাবু কি চাইবেন আপনি? না, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যে কথাটা তুলেছেন এটা আবেগের প্রশ্ন, কিন্তু আমাদের মা বোনেরা তো সম্মান মর্যাদা নিয়ে বাস করতে পারছেন না, প্রতিদিনের ঘটনাবলী দেখছেন যেভাবে বাড়ছে। হ্যাঁ, পূজার দিনগুলি সেই পরিবারগুলি কি অবস্থা হতে পারে। আমাদের আনন্দ যখন আমি প্রকাশ করতে যাব, এটাকে তো বাদ দিয়ে হবে না, মানে যা চলছে সমাজের মধ্যে। এবং এই যে যারা এইসব ঘটনা করছে মা বোনদের বা ইয়ের উপরে, তাদের বুক করা, আমি যদি বলি কজনের শাস্তি হয়েছে বা শাস্তি করার জন্য কি ব্যবস্থা সেখানে থাকছে। তো এখন এই সমস্ত ঘটনাগুলি তো থাকতে, এগুলি কিন্তু বাদ দিয়ে হতে পারে না। একটা উৎসব কোনোদিনই পূর্ণাঙ্গ হতে পারে না যখন মানুষের খাবার থাকে না। আপনি যদি, আমরা কিছু লোক বা কিছু পরিবার, আমরা কত 10 জন বা 15 জন একসাথে,
আর 60% মানুষের সামনে যখন দেখবে পূজার আনন্দ মানে নতুন একটা কাপড়, নতুন একটা জামা সন্তানদের দেওয়া, তারপরে অন্তত এই 4-5 দিন যাতে খোলা মনে সমস্ত জায়গাটা ঘুরে ফিরে মানে বেড়াতে পারে। কন্যা সন্তানের বাবা হিসেবে দুর্গা পুজোয় মা দুর্গার কাছে কি প্রার্থনা করেন? ঘরে ঘরে তো সব মেয়েরাই ভালো থাকুক, মানে সব বাবা সেটা চায়। আর বাবার সাথে তো একটা বন্ড, আমি অনেক কথাগুলি বলছিলে আর কি, যে চাওয়া টাওয়া এই ব্যাপারগুলো বলছিলেন না ছোটবেলা থেকে শুরু করে। তো আমি তো বললাম আমি প্রায় মানে সবটাই তো বাইরে বেরোতে, চাওয়ার সময় কোথায় আমি কার কাছে যাই, এটা না চাইতে চাইতে মানে আমার একটা না চাওয়ার একটা হ্যাবিট হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময় বিয়ের পরে বা এখনো আমার যা কিছু কাপড় চোপড় থেকে শুরু করে আমার মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফে কিনা, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো দোকানে ঢুকিনি। তো এই যে বাইরে যাওয়ারও যে ব্যাপারটা যেটা আছে আর কি, আমি সবসময় মনে করি ওরা যদি মানে সবাই যদি আনন্দ পায়, এটাই আমার কাছে সবথেকে, আমি সবসময় যাই সব। এখন আমি গত বছরের পুরো পুজো এবারও থাকবো, যদিও বাড়ি থেকে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আইনে আছে যারা 65 এন্ড এবাব তারা যেন না যায়, এই প্রশ্নটা আমার বাড়িতে বারবার ঘুরে আসে। কিন্তু শুধু আমি 65 না, তার সাথেও তো এডিশন কিছু আছে, এগুলো অস্বীকার করেও যেতে হবে। তবে সাবধান থাকতে হবে। আমার একটা বারবার একটা অনুরোধ, সাংঘাতিক বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আনন্দ তো সেটা চিন্তার বা মনের মানে ব্যাপার আর কি। মা বাবা গার্জিয়ান যারা আছে, একটা বছর এইবারকার পুজোটা এমনিই সেই পরিবেশ এবার নাই, যদি নাই হয় সামনে ভালো দিন আসবে, সেই দিন ছেলে মেয়েদের নিয়ে সবাই বেরোন, ছেলে মেয়েদের একটু সামনে রাখেন, মাস্ক অবশ্যই পরবেন, হাত ধোয়ার জায়গা যখন পাবে বারবার হাত ধোবেন, দূরত্ব বজায় রাখেন। আজকে যে পুজোটা কেন ভাল লাগবে না, এখানে তো আমরা পুজোতে বলছি, আমরা বলছি পুজোতে দুটো মনের মিলন, মেলবন্ধন, আমরা বলছি দূরে থাকবে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছিল হ্যান্ডশেক করা, এখন বলছি দূর থেকে প্রণাম, কেউ কারো হাতে হাত মিলাতে পারবে না, অনেক সময় মাস্ক গ্লাভস পরে চলতে হবে, ওই মুখে মাস্ক নিয়ে। তো আমাদের পরিচয় তো আইডেন্টিটাই তো মানে পুরো পাল্টে যাচ্ছে। 16 একই বিষয়ে জানতে চাইবো, মানে কি চাইবেন আপনি দেবী দুর্গার কাছে? ছোটদের বলবো সাবধানতা অবলম্বন করতে এবং পুজোটাকে আনন্দটা যতটা বেশি সম্ভব বাড়িতে থেকে পরিবারকে নিয়ে থাকার জন্য। অভিভাবকদের বলবো বাড়িতে সবাইকে, বিশেষ করে ছোট সন্তান ছেলে মেয়েদের নিয়ে যতটা সম্ভব যাতে পুজোটা ওরা বাড়িতে অল্টারনেটিভ একটা আনন্দ করতে পারে সেই পরিবেশটা করার জন্য। ক্লাব কর্তৃপক্ষকে বলবো মানুষের উপর কোনো ধরনের আর যেন জুলুম না হয়, পুজো এবং পুজোর রাত্রিগুলিতে যাতে কোনো হই হুল্লোড় বা কোনো ধরনের মানুষের হামলা হুজ্জুতে এগুলো যাতে না হয়। পুলিশ প্রশাসনকে বলবো একটু, কারণ অনেকগুলো প্রশ্নের সম্মুখে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন, এগুলো থেকে একটু পুজোর কটা দিন যাতে একটি আইনি শাসন থাকে। তারপরে যারা সাধারণ মানুষ, বিশেষভাবে গরিব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, একটু ভুলে থাকতে হবে এই প্রতিকূল অর্থনীতির মধ্যেও একটু আনন্দমুখর পরিবেশে সবাইকে মানে সবার সঙ্গে সহযোগিতা করবেন। এখন আমরা কিছুটা দায়ী করি, অনেক সময় একে অটোওয়ালা দ্বিগুণ পয়সা নিচ্ছে, আমরা দায়ী করি না যারা উপরে লক্ষ কোটি টাকা হাফিজ হয়ে যাচ্ছে, অথচ আমরা তারা 10 টাকা বেশি নিলে গরিব মানুষ 4 সন্তান নিয়ে একটু ভালো থাকলো, এটাকে নিয়ে আমরা যত বেশি চিৎকার করছি, আমার মনে হয় যে সেই দিকটা গরিব মানুষদের কিভাবে সরাসরি কিছু আর্থিক সাহায্য পুজোর সময় করা। আর সব শেষে যেটা রইল, প্রশাসন যারা পরিচালনা করছেন একটা কঠোর মেসেজ দেওয়া এবং মানুষকে অন্তত আশ্বস্ত করা যে এবারের পুজোতে আইন শৃঙ্খলা প্রশাসন কঠোর থাকবে, কোথাও কোনো ধরনের নুইসেন্স অ্যাক্টিভিটিসকে আমরা প্রশ্রয় দেব না। এটা আমাদের মানুষ যেটা চাইছে, আমি মনে করি একটা শাসক দলই হোক, বিরোধী দলই হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, নেতৃত্ব হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী, প্রত্যেকে চায় সুনাম অর্জন করতে। এই কথাটা বললে শাসক দলেরও সুনাম হবে, যিনি বলবেন ওনারও সুনাম হবে। মানুষ যেটা আজকের দিনে চাইছে সেটা হচ্ছে মানুষের 100% নিরাপত্তা, নিশ্চয়তা এবং সুন্দর মুখর পরিবেশে যাতে আমরা পুজোটা করতে পারি। তাই প্রশাসনের সর্বোচ্চ কর্তারা যেন একটা কঠোর মেসেজ দেন এই রাজ্যে, প্রশাসন
মানুষের পাশে আছে পুজোর কটা দিন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। এই যে পূজার কয়দিন রাজ্যের মানুষের প্রতি আবেদন থাকবে, প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোবেন না। যারা এক্সপার্ট বিশেষজ্ঞ বারবার বলছেন এই পূজার সময় সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমাদের সবাই মিলে ঠেকাতে হবে, মানে সব মিলে। ঠিক। হ্যাঁ, এটা অসংখ্য আমরা ধন্যবাদ। যদি সবাই একমত হয়ে চলতে না পারি, অন্যবারই পূজার সঙ্গে এবার পূজার কোনো তুলনা চলে না। এটি নিয়ে অনেক কথাবার্তা আমাদের এখানে হয়ে গেছে, কিন্তু এই পূজা এবং পূজার পরবর্তী সময় এবং আজকাল যা আগাম প্রকাশ হচ্ছে আরো ভয়ানক চেহারা নিয়ে আসছে, এই দিনগুলোর হাত থেকে আমাদের রক্ষা করতে হবে সব দিক থেকে। ঠিক। আর একটা কথা শুধু বলবো, সামাজিক যেটা সোশ্যাল ইয়েটা যেটা হচ্ছে, এটা হু থেকেও বলছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, আমরা যে কেরালাতে যে উৎসবটা হয়েছিল, এটা দেখা গেছে সেই উৎসবটার পরে ওনামের পরে 1,37,000 লোক নতুন করে কেস মানে হয়েছিল। এর আগে তাদের অনেক কমিয়ে নিয়ে এসেছিল। সুতরাং দুর্গাপূজার পরে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বিরাট আকার হতে পারে। সুতরাং আমাদের সাথে যেটা বাদলবাবু যেটা বললেন আর কি, এই অ্যাপিল আমারও থাকবে যে এটার জন্য সবাই আমরা খেয়াল রাখি, এটা যাতে আমরা মেনে চলি। সরকার নির্দিষ্ট টাইম করে, সারা রাত্র এই পূজা এবার ঘোরার কোনো সুযোগ নেই, এই হইচই করে এই পূজা উপভোগ করা। হ্যাঁ, এই সন্ধ্যার পরে বা কোনো সময় বেরোলে 10টার সময়, তারপরে ভোর 5টা 6টায় ফিরে আসা, এগুলি এবার বন্ধ করতে হবে। এগুলি আমি এটা বলবো। আর গভর্নমেন্টের কাছেও একটা আবেদন থাকবে, এই দারিদ্রতার মধ্যে যারা আছে তাদের প্রতি দেখুন, অন্তত এই কয়দিন তাদের মুখে যাতে অন্ন পড়ে তার ব্যবস্থা করুন। পাহাড়ে প্রচন্ড সংকট চলছে, সেই তথ্য কিন্তু আমাদের পত্রিকা, আমাদের মিডিয়া সেভাবে কিন্তু আসছে না, মানে সে সমস্ত দিক থেকে। সবাই যাতে মুখে খাবার থাকে, তাহলে পূজার দিনটা সত্যিই আনন্দের হবে। খাওয়াটা থাকলে আনন্দের প্রত্যাশায় আমরা আজকের এই আলোচনা শেষ করব এখানে। নিরাশাজনক কিংবা হতাশাজনক বিষয়গুলো তো লেগেই আছে, কিন্তু তারপরও সমস্ত কিছু ভুলে এই উৎসবের দিনগুলোতে আমরা শুধুমাত্র এটাই জানতে চাই বা মানতে চাই যে আসছে বছর আরো নতুন নতুন স্বপ্ন প্রত্যাশাগুলো পূরণ হবে, সেই স্বপ্ন আমরা দেখতে পারবো এবং সেই স্বপ্ন পূরণ হবে এই প্রত্যাশায় আজকে এই আলোচনা এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন PB24।